শুভ সকাল। শরতের এই শেষ ভাগের সকালগুলো একটু শীতলতার চাদর মোড়াই থাকে। তাই এমন একটি সকাল আমরা অনেকেই শুরু করি ধোয়া ওঠা এক কাপ চায়ের সাথে। অনেকের আবার চায়ের সাথে কফির প্রতি আগ্রহ বেশি। তারা দিন শুরু করেন গরম কফির কাপে চুমুক দিয়ে। ইদানিং আমাদের দেশে কফি পানের প্রবণতা বাড়লেও চায়ের প্রচলনটাই এখনো বেশি। কিন্তু পানীয় হিসেবে বিশ্বের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কফি। উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু উপকারী উপাদানের জন্য কফি অনেক রোগের ঝুঁকি কমাতেও সক্ষম। এছাড়াও কফি পানে রয়েছে আরও কিছু উপকারিতা। তবে গবেষকদের মতে দুধ এবং চিনি মেশানো অতিরিক্ত ক্যালোরিযুক্ত কফির তুলনায় ব্ল্যাক কফি অধিক স্বাস্থ্যসম্মত। বন্ধুরা ভাবছেন হয়তো সকাল সকাল কফি নিয়ে এত কথা কেন বলছি কারণ আজ 1 অক্টোবর আন্তর্জাতিক কফি দিবস। 2014 সালের 1 অক্টোবরকে আন্তর্জাতিক কফি দিবস হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক কফি সংস্থা ICO এবং 2015 সালে ইতালিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক কফি দিবস উদযাপিত হয়। এরপর থেকে বিশ্বের প্রায় সকল দেশেই দিবসটি উদযাপন করা হয়ে থাকছে। কফি শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবার কর্মপ্রচেষ্টার বৈশ্বিক স্বীকৃতি স্বরূপ দিনটি পালিত হয়ে থাকে। তবে দিনটির মূল উদ্দেশ্য কফি কৃষক থেকে কোম্পানি পর্যন্ত সব স্তরের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আন্তর্জাতিক কফি দিবসের আজকের এই দিনে সবাইকে এক কাপ ধুমায়িত কফির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজন। প্রবীণ হলেও বলো না কখনো প্রবীণ, মনটাকে প্রতিটি ক্ষণ রেখো নবীন। প্রবীণের মাঝে নবীন লুকায়িত, নবীন থেকেই নবধারা প্রবাহিত। ঠিক তাই প্রিয় শ্রোতা, আজ যে নবীন নব আলোয় পৃথিবী রাঙাচ্ছে তারা কিন্তু প্রবীণদেরই উত্তরসূরি। আজ যারা নবীন আগামী দিনে তারাই হবে প্রবীণ। আর সেই প্রবীণদেরই দিন আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতি বছর 1 অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় 1990 সালে। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। প্রবীণ জনগোষ্ঠী আমাদের গুরুজন এবং পথ প্রদর্শক। তাদের যথাযথ মর্যাদা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুবিধা সহ সামাজিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিক হতে হবে। আর এজন্য আমাদের ঐতিহ্যগত পারিবারিক বন্ধন আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি শৈশব থেকেই শিশুদের গুরুজনকে সম্মান করার সুমহান শিক্ষা দিতে হবে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8% 60 বয়সী, যাদেরকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়। এ বয়সে এসে কম বেশি সকলেরই বিশেষ কিছু স্বাস্থ্যসেবার প্রয়োজন হয় বাড়তি কিছু যত্নের। আর তা শুধুই আপনজন এবং পরিবারের পক্ষেই দেওয়া সম্ভব। কেননা প্রবীণদের স্বস্তিময় এবং নিরাপত্তম স্থান তাদের পরিবার। বৃদ্ধ বয়সে যেন তাদের পরিবার ছেড়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়, তারা যেন বঞ্চনার শিকার না হন, তা দেখার দায়িত্ব প্রতিটি পরিবারের সকল সদস্যের। মনে রাখা দরকার, আজ যারা আমরা নবীন, আগামী দিনে আমরাই সেই প্রবীণ। তাই আসুন নিজ নিজ আগামীর কথা স্মরণে রেখে আজকের প্রবীণদের প্রতি আমাদের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করি। শ্রোতাবন্ধু, এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজন সূচি। আজ থাকছে বৈষম্য বিরোধী বাংলাদেশকে কেন্দ্র করে পর্ব জেগে ওঠা বাংলাদেশ। ঢাকার ইতিহাস পর্বে ঢাকা মহানগরীর ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে পাঠ, নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্বে। ক্রীড়া পর্যালোচনা পর্বে শুনতে পাবেন বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার বিষয়ে আলোচনা। জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে, আর থাকছে একটি গান। প্রিয় শ্রোতা, নতুন দিনের পথে এগিয়ে চলেছে আমাদের প্রিয় এই স্বদেশ বাংলাদেশ। ভবিষ্যতের পথের কাণ্ডারে আমাদের পরবর্তী প্রজন্ম।
যাদের হাত ধরেই সাম্প্রতিক সময়ে আরও একবার স্বৈরশাসনের বেড়াজাল ছিন্ন করে শুভ্র আলোয় আলোকিত হয়েছে এদেশ। নতুনভাবে দেশ সংস্কারের কাজ চলছে এখন। এ সংস্কার একদিনে সম্ভব নয়। এর জন্য সময় দেওয়া প্রয়োজন, সাথে প্রয়োজন আমাদের সকলের ধৈর্য ও সহযোগিতার। আমরা নিশ্চয়ই সেই সহনশীলতার পরিচয় দিয়ে সকলে এক হয়ে দেশের জন্য কাজ করব। এমনই প্রত্যাশায় ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে শুরু করছি বৈষম্য বিরোধী বাংলাদেশের উপর ভিত্তি করে পর্ব জেগে ওঠা বাংলাদেশ দিয়ে। আজকের এই পর্বটির গ্রন্থনা উপস্থাপনা করেছেন মামুনুর রশিদ। কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে 5 আগস্ট বিগত সরকার প্রধান পদত্যাগ করেন। এর আগে বিগত সরকারের ছাত্র সংগঠন ও অঙ্গ অন্যান্য সংগঠনের সদস্যরা মারমুখী হয়ে পথে নেমে আসে। তারা সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে অন্যান্যের মতো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফরহানুল ইসলাম ভুইয়া তারই বন্ধু রজিনের সাথে আলাপ করেন। ঠিক করেন তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পথে নামবেন। পথে নামলেন এবং শহীদ হলেন ধানমন্ডি 27 নম্বরে। মাহির ইশরাক রাজিনের সাথে কথা হলো রেসিডেন্সিয়াল মডেল কলেজে। জানতে চাইলাম ফারহান ফায়াজ কেমন ছিলেন। উত্তরে তিনি বললেন, ফারহানের সঙ্গে আমার পরিচয় 2 বছর ধরে। আমরা আর কি পরিচিত হই কোচিংয়ের মাধ্যমে। কোটা বিরোধী কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হলো, কিভাবে করে এঙ্গেজ হলো? এবং এই আন্দোলনে আমাদের ইনভলভমেন্টের শুরুটা হচ্ছে আমাদের ইয়ার ফাইনাল এক্সাম চলছিল। তো 15 তারিখ ছিল আমাদের কেমিস্ট্রি এক্সাম। তো কেমিস্ট্রি এক্সাম আমাদের শেষ হয় বিকেলের দিকে। তারপর আমরা সবাই বাসে গিয়ে ফ্রেশ হই। তো আমরা রাতের বেলা একটু আসি, পড়ালেখা শেষ করে যে বসে কিছুক্ষণ আমরা আড্ডা দিব যাতে একটু ভালো লাগে। তখন আর কি রাত 8টা বাজে। তখন আর কি ফারহান হঠাৎ ওর গাড়ি নিয়ে আসে। ওর বাসা ছিল বেইলি রোড। তো গাড়ি নিয়ে আসে। আমরা একটু অবাক হই যে ও এত রাতে গাড়ি নিয়ে আসলো। তো ওকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে। ও বলতেছিল পরীক্ষার কথা। তারপর আর কি আমরা ওই দিন 15 তারিখ বিকেলেই ছাত্রলীগ আমাদের ইউনিভার্সিটির ভাই বোনদের উপর হামলা চালায়, অনেকে আহত হয়। আমরা এগুলো দেখি, তো আমাদের এই জিনিসগুলো খারাপ লাগে। আমরা আর কি তখন আলোচনা করতেছিলাম এগুলো নিয়ে। তখন হঠাৎ আর কি আমাদের মধ্যে থেকে একজন বলে উঠি যে আমাদেরও আন্দোলনে যাওয়া উচিত। তখন ফারহানও বলে যে হ্যাঁ আমাদেরও যাওয়া উচিত, আমরা চুপচাপ এইভাবে বসে থাকতে পারি না, কারণ তারা তো আমাদেরই সিনিয়র। এত উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা তখন চারিদিকে। কখন জানলেন ফায়াজ আহত? তো হঠাৎ করে একটা কল আসে। তো কল আসার পর একজন বলল যে ফারহান নাকি গুলি খাইছে। আমি বিষয়টা শুনে বিশ্বাস করতে পারিনি যে ফারহান গুলি খাইছে কেমনি কি। তো আমরা ভাবছি যে হয়তো রাবার বুলেট লাগছে, সিরিয়াস কিছু না। এর মধ্যে আমি উঠে আইসিইউতে যাই। আইসিইউতে যাওয়ার পর দেখি যে ফারহানের সব কিছু, ওর মুখে নল দেওয়া হয়েছিল, ওর অক্সিজেন মাস্ক সব কিছু ডাক্তাররা খুলে ফেলতেছে। আমি স্থির দৃষ্টিতে ওর পালস মিটারের দিকে তাকিয়েছিলাম। ওর পালস মিটার ছিল একদম স্ট্রেট, ওর পালস 0। আমি জাস্ট এই আশায় তাকিয়েছিলাম যে ওর পালসটা আপ ডাউন করবে, একটু পর হয়তো ওর পালস উঠবে। আবার কোনো রেসপন্স নেই। আমাদের আগামী প্রজন্মের জন্য ফায়াজরা লিখে গেছেন আগামীর ইতিহাস, নতুন বাংলাদেশ গড়ার সোনালী ভোর। মহানগরের প্রিয় শ্রোতা, রাজধানী শহর এই ছোট্ট ঢাকায় আছে জনসংখ্যার আধিক্য, আছে নানা অসঙ্গতিরও আধিক্য, আর এসবের সাথে আছে এই ছোট্ট ঢাকার ইতিহাসের আধিক্য। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রিয় এ ঢাকার সেই ইতিহাসের কথা ঢাকার ইতিহাস পর্বে। এ পর্বে জেমস টেলরের কোম্পানি আমলে ঢাকা এই গ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ করে শোনাচ্ছেন সুপ্রভা সেবতী। এদেশ প্রচুর পরিমাণ ধান, চাল, তুলো, পশমজাত দ্রব্যাদিতে পরিপূর্ণ ছিল বলেও তিনি উল্লেখ করেন। শহরের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন রাস্তাগুলো বৃহৎ এবং বাড়িঘরগুলো সুন্দর সাজানো ও উচ্চাকারে নির্মিত। তিনি স্পষ্টত উল্লেখ করেন যে রাজা খুব ভদ্র ও স্বভাব সুন্দর ব্যক্তি।
তিনি বন্দুক নিয়ে শিকার করতে যথেষ্ট আনন্দ পান। মেয়েরা তাদের গলায় ও বাহুতে রৌপ্য নির্মিত প্রচুর গোলাকার অলঙ্কার পরিধান করে থাকে। তাদের পাগুলো রৌপ্য ও তাম্র নির্মিত অলঙ্কারাদি দ্বারা সজ্জিত এবং আংটিগুলো হস্তিদন্ত নির্মিত। এসব রাজ্যের মধ্যে একটি ছিল শ্রীপুর। এটি সোনারগাঁওয়ের প্রায় 6 লিগ দক্ষিণে অবস্থিত। 16 শতাব্দীর প্রায় মধ্যভাগে পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করেন বলে জানা যায় এবং ফিচের পরিভ্রমণকালে দেশের এ অংশে সম্পূর্ণ না হলেও তাদের বেশ কিছুটা কর্তৃক প্রতিষ্ঠিত ছিল। সোনারগাঁওয়ে কথা বলতে গিয়ে ফিচ আরও উল্লেখ করেন, এ সকল দেশের প্রধান রাজা ঈশা খান নামে অভিহিত এবং তিনিই অন্যান্য রাজার নেতা। তিনি খ্রিস্টানদেরও প্রধান বন্ধু। চণ্ডীখান শহর বাকলার দক্ষিণে মেঘনার মোহনা সংলগ্ন সুন্দরবন অংশে অবস্থিত ছিল। এর রাজা জলদস্যু বৃত্তি দ্বারা জীবন অতিবাহিত করত বলে প্রতীয়মান হয়। আরাকান রাজ্যের চাটিগাঁ ও সন্দ্বীপ এলাকা। চাটিগাঁ ও সন্দ্বীপ আরাকান রাজ্যের অংশ ছিল। 1565 খ্রিস্টাব্দের দিকে ভেনিসীয় পরিব্রাজক সিজার ফ্রেডারিক সন্দ্বীপকে সমগ্র দেশের মধ্যে সর্বাপেক্ষা উর্বর, ঘনবসতিপূর্ণ ও উত্তম রূপে আবাদকৃত এলাকা হিসেবে বর্ণনা করেন। এখানে খাদ্যদ্রব্য অসাধারণ সস্তা ছিল বলে তিনি উল্লেখ করেন এবং বলেন যে বছরে প্রায় 200 জাহাজ লবণ দিয়ে বোঝাই করা হতো। দেশের এই অংশে জাহাজ নির্মাণের জন্য এত প্রচুর পরিমাণ কাঠের উপকরণ পাওয়া যেত যে কনস্টান্টিনোপলের সুলতান আলেকজান্দ্রিয়া অপেক্ষা এ স্থানে তাঁর জাহাজ নির্মাণ ব্যয় অপেক্ষাকৃত সস্তা দেখতে পান। দীর্ঘ 80 বছর পরেও এই দ্বীপের উর্বরতা ও প্রাচুর্য লক্ষ্য করেন এবং ভূখণ্ডকে সমগ্র ভারতবর্ষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ও ফলপ্রসূ স্থানরূপে বর্ণনা করেন। জীবন এক বহতা নদী। নদীর মতোই এক মুহূর্ত তার থেমে থাকে না। দিন আর বছরের সাথে সাথে জীবন এগিয়ে যেতে থাকে তার শেষ সীমার দিকে। আর এই পুরো সময় জুড়ে মানুষ নানাভাবে তার জীবনকে সাজাতে ব্যস্ত থাকে। তাদের সকলের চোখেই থাকে জীবনকে সুন্দর করার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেকেই যার যার মতো করে সংগ্রাম করে চলে প্রতিনিয়ত। স্বপ্নে সে আগামীতে পৌঁছাতে সকলেই করে কঠোর পরিশ্রম। হ্যাঁ বন্ধুরা, এমনই সংগ্রাম পরিশ্রমের মধ্য দিয়ে নিজ স্বপ্নকে ছুঁয়েছেন যারা, সে সকল নারীদের জীবন গল্প নিয়ে এবারের আয়োজন স্বপ্নের আগামী। নারীর ক্ষমতা নিয়ে প্রামাণ্য এ প্রতিবেদনের আজকের পর্বে সাক্ষাৎকার গ্রহণ করেছেন শাহনাজ পারভিন। শ্রোতা বন্ধুরা, স্বপ্নের আগামী এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন নারী ব্যক্তিত্বের সাথে, যিনি কর্পোরেট নারী হিসেবে পরিচিত এবং বলতে চাই যে কর্পোরেট জবের মধ্যে ব্যাংকিং সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণে শ্রম দিতে হয়, ডেডিকেশন দিতে হয়। তো সেই হিসেবে একজন নারী ঠিক কিভাবে ঘরে বাইরে সমান তালে নিজেকে মানিয়ে চলছেন সেই গল্পই আমরা আজকে শুনবো। তো প্রথমে আপা, আপনার নাম এবং পরিচয় জানতে চাইছি। আমি মৌসুমী আক্তার, আমি আছি ব্যাংকিং সেক্টরে। আমার সকালটা শুরু হয় বাচ্চাদের নিয়ে, সংসার নিয়ে, কিন্তু যখন আমার অফিসের সময় শুরু হয়ে যায় তখন আমি অফিসের সময়টা বুঝে ঘরের কাজটা গুছিয়ে অফিসে চলে আসি। আর ওই সময়টা আমার বাসায় আমার বাবা মা আছেন, তারা সাপোর্ট দেন, আর আমার স্বামী প্রচণ্ড সাপোর্টিভ। সে সাহায্য করে বলেই আমি কর্মক্ষেত্রে এত নিশ্চিন্তে সময়টা কাটাতে পারি। এই যে একটা ক্লান্তিহীন জীবন, আপনি একবার ঘর গুছিয়ে বাইরে বের হচ্ছেন, আবার আপনার কর্মক্ষেত্রে আপনাকে অনেক লোড নিতে হচ্ছে, আবার ঘরে যেয়ে সেই ব্যস্ততা, তো মাঝে মাঝে কি নিজের কাছে মনে হয় যে একটু টায়ার্ড হচ্ছি? আমি অফিস থেকে যখন বের হই তখন আমি বাসায় যাওয়ার পথেই ভাবি যে আমার বাসার বাচ্চাগুলো আমাকে হাসি মুখে দেখতে চায়। আমি ওভাবেই বাসায় হাসি মুখেই ঢুকি, ওরা আমাকে দেখে খুশি, আমি ওদেরকে দেখে খুশি। আমাদের তো অনলাইন বিজনেসে মেয়েরা অনেক এগিয়ে গেছে, বিশেষ করে বলবো যে এখন মনে হয় একজন নারী শুধুমাত্র গৃহিণী হিসেবেই আছেন এমন খুঁজে পাওয়াটা অনেক কঠিন হবে, কিছু না কিছুর সাথে তিনি জড়িত আছেন। এটার উদ্যোগগুলো কেমন লাগে? হ্যাঁ, অনলাইন বিজনেসকে তো অবশ্যই সাধুবাদ জানাই। এবং আমার সমসাময়িক যে বান্ধবীরা ছিলেন যারা কোনো কারণে চাকরিতে ঢুকতে পারেননি, যে কোনো কারণেই, তারা অনেকেই আছে অনলাইন বিজনেসের সাথে এবং তারা খুবই ভালো করছে। কারণ তারা যে তাদের পড়াশোনার মেধাটা
তারা ওই জায়গায় কাজে লাগাচ্ছে এবং তারা যেটাই করছে খুব মন দিয়ে বুঝে করছে, ভালো করছে। তো এই যে মেয়েরা, আমি বলবো যে সব দিকেই পারদর্শিতা নিয়ে কাজ করতে চাইছে এবং চেষ্টা করছি আমরা আমাদের কাজগুলোকে গুছিয়ে করতে। এই পরিবেশটা বা নারীদের এগিয়ে আসা, নারী উদ্যোগী হয়ে কাজ করা, আপনার কাছে কি মনে হয় যে আমাদের আগে যে বাধাগুলো ছিল একটা মেয়ের ক্ষেত্রে, স্কুল কলেজ গোয়িং কিংবা সাধারণ জীবনের ক্ষেত্রে, এখন কি সেটা কমে গেছে? হ্যাঁ, অবশ্যই কমে গেছে, অনেকাংশে কমে গিয়েছে। এখন মানুষ আসলে আগের থেকে শিক্ষার হারও বেশি, তারা এখন বুঝছে শিক্ষার প্রয়োজনও যেমন বুঝছে, সেরকম মেয়েদের কর্মক্ষেত্রে আসা প্রয়োজন সেটাও বুঝছে। এই জন্য তারা সাপোর্টটাও আগের থেকেও বেশি দিচ্ছে। আপনি আপনার নিজেকে আসলে আর কোন জায়গাটায় দেখতে চান আগামী সময়টাকে নির্দিষ্ট করে? এখন আমি যেহেতু কর্মক্ষেত্রে আছি, যখন আমি অফিসের কাজে থাকি তখন আমি দায়িত্বগুলো ওইভাবেই পালন করার চেষ্টা করি। এক্ষেত্রে আমি অনেস্ট থাকার চেষ্টা করি। সুতরাং আমার তো একটু স্বপ্ন থাকবে যে হ্যাঁ, আমি যেহেতু আমার কাজগুলো ঠিকমতো করছি, আমি যেই সেক্টর আছি সেখানে গিয়ে চূড়ান্ত জায়গাটায় যাওয়ার জন্য আমার একটা স্বপ্ন থাকবেই। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দরভাবে আমাদের আজকের এই বোনটির কাছ থেকে আমরা শুনছিলাম যে একজন নারী আসলে ঘর বাহির সামনে যে কোনো পেশাতে অনেক সুন্দরভাবে কাজ করছেন। তাদের কাজের জায়গাগুলো নিরাপদ হোক, তারা ভালো থাকুক, আর তাদের পাশে যে পুরুষেরা আছে তারাও সহযোগিতার হাত দিয়ে, দায়িত্বের হাত দিয়ে আমাদের কাজগুলোকে সহজ করুক। ভালো থাকবেন সবাই। জাগো নারী জাগো, বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো, বন্যী শিখা। আপনারা শুনছেন আপনাদের এই প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। সেই সাথে শ্রোতাবন্ধু, আপনাদের জানিয়ে দেই আজ থেকে শুরু হয়েছে আমাদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে আপনাদের প্রিয় প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠানের সাপ্তাহিক বন্ধ রবিবার, অর্থাৎ এখন থেকে রবিবারের পরিবর্তে সপ্তাহের অন্যান্য দিন সহ শনিবারও এ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন। শ্রোতা, এবার আর কথা নয়, চলুন যাই সুরের ভুবনে। শোনাব নজরুল সঙ্গীত খালিদ হোসেনের কণ্ঠে। এসো শারদ প্রাতের পথি, এসো শিউলি বিছানো পথে, এসো শারদ প্রাতের পথি, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে, এসো শারদ প্রাতের পথি, এসো শিউলি বিছানো পথে। দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল, দলি শাপলা শালুক শতদল, এসো রাঙায় তোমার পদতল, নীল লাবণী ঝরায় ঢল ঢল, এসো অরণ্যে পর্বতে, এসো শারদ প্রাতের পথি, এসো শিউলি বিছানো পথে। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন নজরুল সঙ্গীত। গানের সুরের ছন্দ থেকে এবার আপনাদের নিয়ে যাব খেলার ভুবনের ছন্দে। এবারের আয়োজন ক্রীড়া পর্যালোচনা। হ্যাঁ বন্ধুরা, বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলার খবরাখবর নিয়ে আজকের এ পর্বে আপনাদের সাথে আছেন আলফাজউদ্দিন আহমেদ ও মোহাম্মদ জামিলুর রহমান। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জামিলুর রহমান। আজকে ক্রীড়া পর্যালোচনায় আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান ক্রীড়া ধারাভাষ্যকার, বিশ্লেষক শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ। আলফাজ ভাই, আপনাকে স্বাগতম। শুভ সকাল সবাইকে। আমরা ক্রিকেট দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে সেকেন্ড টেস্টটা চলছে কানপুরে, সেই টেস্টে অনেক নাটকীয়তা হয়তো অপেক্ষা করছে। আজকে টেস্টের শেষ দিন, বাংলাদেশ 233 রান করলো এবং ইন্ডিয়া করলো 285 রান করলো, 9 উইকেটে ইনিংস ডিক্লেয়ার করলো। সেকেন্ড ইনিংসে বাংলাদেশ খুবই আর্লি দুটো উইকেট হারিয়েছে 26 রানে।
এখনো কিন্তু পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কি ভাবছেন এই টেস্ট নিয়ে? অনেক ধন্যবাদ তোমাকে। আসলেই এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য, তার কারণ ভারত চাচ্ছে যে এবারে অন্ততপক্ষে ফাইনাল তারা খেলবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ট্রফিটা সেটা তারা ঘরে তুলবে। গতবারে তাদের সেই মনোবাসনা কিন্তু পূর্ণ হয়নি, কিন্তু এই সিরিজের প্রথম ম্যাচটা তারা খুব অনায়াসে জিততে পারলো। দ্বিতীয় ম্যাচে কিন্তু বৃষ্টি ব্যাগড়া দিয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা পরিপূর্ণভাবে ওয়াশড আউট, সুতরাং সম্ভাবনা সৃষ্টি হয়েছিল যে হয়তো বা ড্র করবে, কিন্তু তারা দারুণভাবে খেলায় ফিরেছে। বাংলাদেশ দলের যথারীতি ব্যাটিংটা কিন্তু ভালো হয়নি। একটি মাত্র সেঞ্চুরি, 107 রানের একটা ইনিংস খেলেছে আমাদের মমিনুল হক, কিন্তু বাকিরা কোনো রেজিস্ট্যান্স করতে পারে নাই। ফলে বাংলাদেশের ইনিংস কিন্তু গুটিয়ে গেছে 233 রানে। জবাবে ভারত কিন্তু টি-20 স্টাইলে খেলেছে, তার কারণ তারা জয় চায়। তারা ড্র করলে কিন্তু তাদের পয়েন্ট কাটা যাবে, সেই কারণেই তারা কিন্তু 34 ওভার 4 বল খেলে 285 রান করে 9 উইকেটে ডিক্লেয়ার করেছে। এখানে একটা বিষয় আলফাজ ভাই, দেখেন ভারতীয় দল যেন টেস্ট ক্রিকেটটাকে কাদামাটির মতো বানিয়েছে, হাতে নিয়ে যেভাবে তাদের ইচ্ছা সেভাবে তারা তৈরি করছে, সেটাকে রূপ দিচ্ছে। টেস্ট ক্রিকেটকে যেভাবে ওয়ানডে স্টাইলে ব্যাট করলো, অনেকটা আমি বলবো 8, 9, 10, 11 পর্যন্ত তারা প্রতি ওভারে রান তুলেছে। যখন দেখলো যে এই টেস্টে ভালো কিছু মানে লঙ্গার ভার্সন ক্রিকেটের মতো খেলার দরকার নাই, আমরা ওয়ানডে বা টি-20 স্টাইলে খেলে একটা রেজাল্ট বের করার চেষ্টা করেছে, অর্থাৎ তারা এক্সপেরিমেন্ট চালাচ্ছে। তাদের আত্মবিশ্বাস, তাদের ফিটনেস, স্কিল এত ভালো যে তারা যে কোনো সেই অবস্থায় পৌঁছে গেছিল। আসলে তাদের প্রথম ইনিংসে তারা ব্যাট চেস করছিল এবং তারা যদি কোনো ডিব্যাকেল হতো, তাদের উইকেট পড়েও যেত, তাহলে কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করার চান্স পাবে, সেটা জানে বলেই কিন্তু তারা এইরকম দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছে। এবং এরকম স্টাইলে কিন্তু আমরা দেখেছি ইংল্যান্ডেও বাসবল ক্রিকেট যেটা আমরা বলছি, তারা কিন্তু এই স্টাইলে টেস্ট ক্রিকেট খেলেছে। সুতরাং এটা নতুন নয়, এই পলিসি অ্যাডপ্ট করা যেতেই পারে। ভারতীয় দলের শক্তিমত্তার কথা যদি তুমি বলো, তুমি তো দেখছো যে তাদের টেস্ট দল আলাদা, তাদের টি-20 দল আলাদা, তাদের ওডিআই দল আলাদা, এবং বড় বড় ক্রিকেটাররা কিন্তু এখন টি-20 থেকে অবসরে চলে গেছেন। বিরাট কোহলির মতন ক্রিকেটার টি-20তে নেই, রোহিত শর্মা টি-20তে নেই, জাদেজাও টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছেন। তারপরেও তারা কেমন শক্তিশালী একটা দল দাঁড় করিয়ে রেখেছে এটা বুঝতে হবে। এই দলের বিরুদ্ধে খেলতে হলে পারে অনেক বেশি শক্তি। তারা যেভাবে আপনার এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে, কিন্তু আমরা তো টেস্ট সিরিজ জিতলাম পাকিস্তানের সঙ্গে। তারপরে এই কথাতেই আমরা আসছিলাম যে আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারটা কোথায়? আমরা কি টি-20 ঠিক মতন খেলি? আমাদের এক বিপিএল হয়, আমরা টেস্ট ক্রিকেট কি এখানে খেলি? সেটাও খেলি না। সব মিলিয়ে আমাদেরকে কিন্তু বেশ কিছু কাঠখড় পোড়াতে হচ্ছে। আজকের কথায় যদি আমি বলি, আজকে কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা যদি আমাকে বলো, আমি বলবো 35-65 ভারতের জয়ের সম্ভাবনা বেশি। তার কারণ তারা কিন্তু আজকে চাইবে বাংলাদেশকে আউট করে দিতে, এবং আমার মনে হয় দুটো সেশনের ভিতরেও যদি তারা আউট করতে পারে, লাস্ট সেশনে যে খেলাটা কিন্তু 2.5 ঘন্টা হবে, এবং সেখানে যে নিশ্চিতভাবে আমি বলতে পারি 30 ওভার 35 ওভার খেলা হবে, এবং এই 25-30 ওভার খেলা যদি তারা পায়, তারা কিন্তু 250, 60, 70, 80 রানের টার্গেট তারা চেস করে ফেলবে। সুতরাং বাংলাদেশকে দুটি সেশন টিকে থাকলেও তাদের লিড কিন্তু এই 280 রান হবে বলে আমার মনে হয় না। সুতরাং বাংলাদেশের কিন্তু আজকে বিপদের সম্ভাবনাই আমি বেশি দেখছি। অনেক নাটকতাও হয়তো অপেক্ষা করছে। আজকে আমরা একটু মহিলা ক্রিকেটের দিকে যেতে চাই। আগামী 3 তারিখে টি-20 বিশ্বকাপ বসছে। বাংলাদেশ স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচটা খেলবে, অর্থাৎ উদ্বোধনী ম্যাচ। দুটো প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যে খেলেছে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ হেরে গেলেও পাকিস্তানের সঙ্গে গতকালকে জিতেছে। হ্যাঁ, এবার এটা কিন্তু ইউএইতে অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। বাংলাদেশে হওয়ার কথা ছিল, এবং হোস্ট হিসেবে বাংলাদেশ থাকছে টুর্নামেন্টে। ঠিক তাই, আমার মনে হয়। তবুও জ্যোতি অবশ্য ভালো একটা কনফিডেন্ট হয়ে গেছে, তাই তিনি গেছেন। লক্ষ্য হচ্ছে সেমিফাইনালে যাওয়া, করতে পারবে কিনা সময় বলে দেবে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে ওয়ানডে সিরিজটা হলো, শেষ ম্যাচটাতে 309 রান করেও ডিএলএস মেথডে 49 রানে হেরে গেল অস্ট্রেলিয়া, এবং সিরিজটাও জিতে নিল 3-2। ঠিক তাই, একটা কথা তো আমরা সবসময় বলি যে ইউ নিড টু হ্যাভ এ স্লাইস অফ লাক উইথ ইউ। দুটো দল যখন প্রতিদ্বন্দ্বী দল একই সমশক্তির হয়, তখন কিন্তু একটু ভাগ্য প্লে করে। তো এবারে ভাগ্য নিশ্চয়ই করে বলা যাবে যে অস্ট্রেলিয়ার সাথে ছিল, ডিএলএস এ তারা জিতে গেছে, তাহলে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ, এখানে বলবো শ্রীলঙ্কার কামিন্দু অসাধারণ ব্যাটিং সে করেছে, এবং ডন ব্র্যাডম্যানের পাশে তার নাম লেখাতে সক্ষম হয়েছে, এবং তারা এই নিউজিল্যান্ড যারা প্রথমবারে টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল, সেরকম একটা দলকে কিন্তু একেবারে এক পেশে খেলে
হারিয়ে দিয়েছে, এটা খুব ভালো একটা। আলফাজ ভাই, শেষ করব ফুটবলের খবর দিয়ে। সাফ অনূর্ধ্ব-17 ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের সঙ্গে ফাইনাল খেলো, কিন্তু 2-0 হেরে গেছে বাংলাদেশ। ঠিক তাই, এই ইন্ডিয়ার সাথেই কিন্তু এই টুর্নামেন্টে আমরা 1-0 ম্যাচে হেরে শুরু করেছিলাম, মাঝে কিছু ম্যাচ আমরা জিতেছিলাম, আমরা সেমিফাইনালে চমকে দিয়েছিলাম পাকিস্তানকে, তাদের বিরুদ্ধে টাই ব্রেকারে আমরা জিতেছিলাম, কিন্তু ফাইনাল আমাদের সঙ্গে সেই লাকটা ছিল না, আমরা আবারও সেই ভারতের কাছে 0-2 গোলে হেরে গেছি। ব্যাড লাক। আমাদের ক্রিকেট ফুটবল ক্রীড়াঙ্গন এগিয়ে যাক। আলফাজ ভাই, আপনার কথা অনেক ছিল বুঝতেই পারছি, কিন্তু সেই কথাগুলো আগামী দিনের জন্য জমা থাক, সেদিন নয় শুনবো। আজ এ পর্যন্ত। শ্রোতা বন্ধুরা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। প্রিয় শ্রোতা, আয়োজনের সবশেষ নিবেদন শুভযাত্রা। এ পর্বে এবার জানিয়ে দেব আজকের বিভিন্ন পরিবহনের সময়সূচি। শুভযাত্রা পর্বে আমন্ত্রণ সবাইকে। প্রথমে জানিয়ে দিচ্ছি আকাশপথে বিমান যাত্রার সময়সূচি। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যাবে যথাক্রমে সকাল 9টায়, 10টায়, দুপুর 12:30টায়, বেলা 3:15, বিকেল 4টায়, 4:45, সন্ধ্যে 7:45 এবং রাত 8টায়। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে বেলা 2:15, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে বেলা 11টায়, দুপুর 12:20, বেলা 1টায় ও বিকেল 4:45। ঢাকা থেকে রাজশাহী ফ্লাইট যাবে সকাল 10:10, বেলা 3:30 এবং ঢাকা থেকে বরিশাল যাবে সকাল 9:30। ঢাকা থেকে যশোর ফ্লাইট যাবে সকাল 8:35 এবং বিকেল 5:35। এবার জানিয়ে দিব সদরঘাট থেকে লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর, বরগুনা, বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চ ছাড়বে নিয়মিত বিরতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং গাবতলী বাস টার্মিনাল থেকেও নিয়মিত বিরতিতে বিভিন্ন রুটের জন্য বাস চলাচল করবে। সেই সাথে জানিয়ে দিচ্ছি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে সকাল 7:10 থেকে রাত 9টা পর্যন্ত, এবং মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে রাত 9:40 পর্যন্ত। তো বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু পরিবহনের সময়সূচি। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। প্রিয় শ্রোতা, এক এক করে শেষ হলো আজকের সকল পরিবেশনা। বিদায়ের ঘণ্টা বাজছে, তবে শেষ কথায় যাওয়ার আগে বলতে চাই, একজন ভালো মানুষই পারে একটি সুন্দর, সুস্থ, মানবিক সমাজ গড়ে তুলতে। সমাজের সকল খারাপ কিছুকে দূরে সরিয়ে সমাজকে আলোকিত করে তুলতে ভালো মানুষের খুব দরকার। আর বৈষম্যহীন ভালো সমাজ ও দেশকে ভালোর পথে এগিয়ে নিতেই আমাদের ছাত্র জনতা সোচ্চার হয়ে উঠেছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। আসুন তাদের সেই আন্দোলনকে স্মরণে রেখে সকলে ভালো মানুষ হবার পথে এগিয়ে যাই। দেশ ও দেশের মানুষের জন্য ভালো কাজের মধ্য দিয়ে এ আহ্বানে এবার শেষ কথায় জানিয়ে যাই। আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানীবালা এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া। প্রযোজনা সহকারী ছিলেন আব্দুল আওয়াল, প্রকৌশল সহযোগিতায় তাওহিদা আফরোজ, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।